জাহিদ হাসান টোকন ভাইয়ের প্রতি তাদের আটরশির মুরিদ যারা আছে তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমরা যেমন সকল দল মিলে এক হয়েছি, বিশ্ব জাখের মঞ্জিল আমাদের সাথে এক হয়েছে। আশা করি 12 তারিখ আমাদের বিজয় সুনিশ্চিত। সেই আশায় সবাই মনে প্রাণে খাটে কাজ করব এবং বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে যাব, এই আশা আহ্বান রেখে আজকের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হোক, এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পথসভার মুখ্য উদ্দেশ্য যে আমরা দেশটা কিভাবে কোনভাবে ভোট দিলি, কাকে ভোট দিলি, কোন দল ক্ষমতায় গেলি দেশ গড়তে পারবে, সেই চিন্তা চেতনা নিয়ে আমরা আজকে এই পথ সমাবেশে উপস্থিত হয়েছি। তো আমি বলতে চাই যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখরভাবে ধানের শীষে ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে কথার জন্যে আমরা এখানে এসেছি, যা চাইবো আপনাদের কাছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কিছু কথা তো বলতেই হয়, বলবো। আপনারা জনগণই কিন্তু ক্ষমতার উৎস। দেখেন, দেশ কিছুদিন আগে ভালো চলেনি, জনগণই কিন্তু তাদের নামিয়ে দিয়েছে। এবং আপনারাই আপনাদের একটা ভোটের মাধ্যমে আবার একটা সুন্দর সরকার গঠন করবেন। প্রয়াত তরিকুল চাচার ছেলে অনিন্দ ইসলাম অমিত ধানের শীষে দাঁড়িয়েছেন, তাকে পাশ করানোই আমাদের উদ্দেশ্য। এই রাজনীতির রক্ত কিন্তু তার ভিতরে আছে। তার বাবা অনেক কিছু করে দিয়ে গেছেন আমাদের, অনেক অসম্পন্ন কাজও কিন্তু তার বাবার আছে। আমরা যদি ধানের শীষে ভোট দিয়ে তাকে পাশ করিয়ে একটা জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে তার বাবার অনেকগুলো আশা আছে, সেগুলো কিন্তু পূরণ হবে এবং যশোরবাসীর উন্নয়ন হবে। তাই বলবো যে 12 তারিখ সারাদিন আপনার একটাই চিন্তা থাকবে, ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চানপাড়ার ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আসলে একটা কথা মনে পড়ে, আমি প্রায় আসতাম আটরশির বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমজদ খাঁ সাহেবের বাসায়। আমজদ খাঁ খুবই একজন আশেক জাকের ছিল। ওনার আবার বন্ধু ছিল, একসাথে মিশত, সেটা আনসার জোয়ারদার। তার মেয়ে মনে হয় সামনে বসে আছে। এই দুজন খুব মেল ছিল, একসাথে সবসময় যশোরে যেত বিভিন্ন কাজে। তা আমরা সুখে দুঃখে একসাথে সবাই আসি দীর্ঘদিন ধরে। আমাদের বাংলাদেশে নির্বাচন হয় না। নির্বাচন হয় কি নির্বাচন? একটি নির্বাচন হয় যে নির্বাচনটি হচ্ছে কেউ ভোট দিতে যায় না, আর কেউ ভোট দিতে গেলে বলে যে ভোট দেওয়ার দরকার, আসার দরকার নেই, ভোট হয়ে গেছে। এটি আসলে কোনো দেশে চলে না। এমন একটা সিস্টেম থাকা উচিত যে সিস্টেমটা এবার হচ্ছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এও হয়েছে। সেটা হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার স্বাধীনতা থাকবে 100 ভাগ। আমার ভোট কেউ ছিনিয়ে নিয়ে যাবে এই সুযোগ কখনো হবে না। আমি বুঝে সুঝে দেখে শুনে আমি আমার ভোটটা দেব। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এবার কি হয়েছে, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের আপনারা সবাই চেনেন না, নাম শোনেননি। ব্যক্তিগতভাবে চেনার দরকার নেই, কিন্তু নাম আপনারা সবার শোনেননি, পরে নাম শুনেছেন নির্বাচনে দাঁড়ানোর পরে। কিন্তু তরিকুল ইসলাম সাহেবের ছেলে মরহুম তরিকুল ইসলাম সাহেব যশোরে অনেক উন্নয়ন করেছেন, যার জন্য ওনাকে উন্নয়নের কারিগর বলা হয়। তার ছেলেও দীর্ঘদিন থেকে যশোরবাসীর পাশে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তার কয়েকটি কথা বলতে হয় যে অনিন্দ ইসলাম অমিত এমন একজন ছেলে, সে যশোরে জন্ম হয়েছে, যশোরে তার নাড়ি পোতা, যশোরে স্কুল করেছে, যশোরের থেকে ঝিনেদা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে, তারপরে ক্যাডেট কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে,
তারপরে MBA পাশ করেছে, তারপরে সে রাজনীতিতে এসেছে। বিষয়টা কেন বললাম, যে সে এমন একটি ছেলে, অত্যন্ত মেধাবী একটি ছেলে। আপনারা অনেকেই ক্যাডেট কলেজের নাম শুনেছেন, যে ক্যাডেট কলেজে পড়া, ভর্তি হওয়াটাই হচ্ছে কঠিন ব্যাপার। খুব মেধাবী ছাত্র না হলে ক্যাডেট কলেজে ভর্তি হওয়া যায় না। আমি বললাম যে আমার ছেলেটারে ক্যাডেট কলেজে পড়াবো, আপনি মনে করলেন আপনার মেয়েটারে ক্যাডেট কলেজে পড়াবেন, কিন্তু আসলে এটা সে চান্স না পেলে এটা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। যারা এক্সট্রা কোয়ালিফিকেশান যাদের আছে, অতিরিক্ত মেধাবী যারা, তারাই শুধু চান্স পায় এবং তারাই দেশের বিভিন্ন ভালো ভালো কাজ করে। তার ভাই শান্তানুল ইসলাম সুমিত, সেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাস্টার্স করেছে। তার মা অধ্যাপক নার্গিস বেগম, উনি সেই আমলে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে যশোরে এসেছেন, যশোরে অধ্যাপনা করেছেন। উনি অধ্যক্ষ ছিলেন, অধ্যাপক ছিলেন, উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার বাবা মরহুম তরিকুল ইসলাম সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে মাস্টার্স করে উনি ওনার পড়া শেষ করেছেন। তা দেখেন, একটি পরিবারের 4 জন, মা বাবা 2 ভাই, 4 জনই একদম সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। তা আমাদের সৌভাগ্য যে এই ধরনের একজন মেধাবী ছেলে, এই ধরনের একটা ভদ্র ছেলে, যে বিপদে আপদে পাশে থাকে, তাকে আমরা আমাদের যশোরের খেদমতগার হিসেবে আমরা পেতে যাচ্ছি। আপনারা যদি সবাই মনে করেন, তাহলে আমরা ইনশাল্লাহ অনিন্দ্য ইসলাম অমিতকে বিপুল ভোটে আমরা জয় করাতে পারব। একটি জিনিস আমি বলি, আমরা যারা সুফিবাদী মানুষ, আমরা যারা পীর কেবলাজানের কাছে যাই, আরও অনেক মানুষ আছে অন্যান্য পীরের কাছে যায়। তা আমরা এর আগে পৃথিবীতে যত পীর আউলিয়া আসছেন তারা নাই, কিন্তু তাদের মাজার আছে। এই মাজারে দেখেন, আপনি আমি বলি আর না বলি, বহু লোক মাজারে যায়। এটা কোনো অন্যায়ের কিছু নাই, এটা একটা সুফিবাদের নিয়মই হচ্ছে তাই। অনেক মানুষ মাজারে যায়, কিন্তু মাজারে যায় সমস্যাটা কি? একটি দল আজকে নির্বাচন করছে, তারা মাজার পছন্দ করে না। মাজারে যাওয়াটারে বলে যে তোমরা শিরিক করতেছো। আমরা মাজারে যেয়ে তো বলছি না যে তুমিই আমার আল্লাহ, আমরা কি এই কথা বলি? উনি হচ্ছে আমাদের পীর, উনি হচ্ছে আমাদের শিক্ষাগুরু, উনি আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা কেন আট্টুসি যাই? আট্টুসি গেলে যারা দীর্ঘদিন ধরে যায়, তারা প্রত্যেকের সাথে পীর কেবলাজানের কিছু না কিছু ঘটনা আছে। কেন থাকে? ওই আধ্যাত্মিক শক্তির কারণে। উনি কত মানুষের কত রোগ, আমরা যে নালিশ দিয়েছি, কত মানুষের কত রোগ উনি এক নিমিষেই সেরে দিয়েছেন। তাহলে উনি কেন পারেন? তার কারণ উনি হচ্ছে আল্লাহর সাধক। উনি আল্লাহর সাধক ছিলেন, যার জন্যে ওই সাধনা করে আল্লাহ তাকে কিছুটা শক্তি, কিছুটা জ্ঞান তাকে দিয়েছে, যে জ্ঞানের মাধ্যমে সে তার মুরিদদের বা মানুষদের সে উপকার করত। এটাতে দেখেন, আপনারা অলিয়া উলিয়ার বই পুস্তক পড়বেন, দেখবে যে সব অলিয়া উলিয়াদেরই এই ধরনের মাজেজা আছে। সবাই কিন্তু সমাজকে সংস্কার করেছে। তারা আসছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আস্তানা গেড়েছে এবং বিভিন্ন জায়গায় তারা ধর্ম প্রচার করেছে। তাদের মাধ্যমেই সবচেয়ে বেশি ধর্ম প্রচার হয়েছে। আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, আমরা তাদেরকে পছন্দ করছি না, কিন্তু আমরা তো এটা মেনে নেব না। আমাদের যে প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, আপনারা যারা যশোরের জলসায় গেছিলেন দেখেছেন যে যশোরের জলসায় সে বক্তব্য রেখেছে, সে কাশিমপুরের জলসায়ও সে বক্তব্য রেখেছে, তারপরে দরবার শরীফে সে গেছে, তার বাবা গেছে, তার মা গেছে, তার ভাই গেছে, তারা সবাই দরবার শরীফে ঘুরে এসেছেন। যে সে প্রতি সপ্তাহে
2টা দিন, দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে 2টা দিন রোজা থাকে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কেন করে? নির্বাচনে দাঁড়াবে তাই? তাই নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আমাদের যে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্যে সে এইটা করে। এটা তার স্বভাব, এটা তার মনের ইচ্ছা। আমরা এই ধরনের একটি ছেলে, এই ধরনের একটা গুণী মানুষ তুলনা করা যায় একটি গোলাপ ফুলের সাথে তুলনা করা যায়। গোলাপ ফুল যেমন সৌরভ ছাড়াই, ঠিক তেমনি একটি ফুল হচ্ছে অনিন্দ্য ইসলাম অমিত, যে তার সৌরভ চারিদিকে ছড়াচ্ছে। আর আমরা সেই গোলাপ ফুলের গোড়ায় আমরা পানি দিয়ে গোলাপ ফুলটাকে আমরা বাঁচিয়ে রাখছি। আমরা এই জন্যে বাঁচিয়ে রাখবো যে এই ফুল যেন যশোরকে খেদমত করতে পারে, যশোরের সমস্ত মানুষকে খেদমত করতে পারে। যশোরের অসম্পূর্ণ কাজ, যশোরের রাস্তাঘাট থেকে শুরু করে যে সমস্ত নির্মাণ কাজ আছে, যে সমস্ত মানুষের উপকারের কাজ আছে, সেই সমস্ত কাজগুলো যেন সে করতে পারে, তার জন্যে তাকে আমাদের এই সুযোগটা দিতে হবে। আমাদের মধ্যে অনেকে এই যে 17 বছর যারা ক্ষমতা ছিল সেই দলের সমর্থকও অনেকে আছে। এতে কোনো দোষ নেই। কেন দোষ নেই? এক দল তো সবাই করবে না, সবাই বিভিন্ন লোক বিভিন্ন দল করবে। প্রত্যেকের দল করার অধিকার আছে, প্রত্যেকেরই দল করার অধিকার আছে, কিন্তু সেই দলের এবার নির্বাচনে তারা নাই। তাহলে আমরা সেই ভোটটা কেন আমরা নষ্ট করব? আমরা এমন একজন মানুষকে দিব যে মানুষটার কাছে গেলে দলমত নির্বিশেষে সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা পাওয়া যায়। আমরা সবাই চেষ্টা করব যে তার কাছ থেকে আমরা সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা পাওয়ার জন্যে। তা সেই জন্যে আমরা যে যাই দল করি না কেন, আমরা এবার শপথ নেব যে আমরা ধানের শীষে ভোট দেব এবং অনিন্দ্য ইসলাম অমিতকে বিপুল ভোটে জয়যুক্ত করব। যাই হোক, যে আপনাদের কাছে এসেছি, আপনারা সবাই 12 তারিখে সকালবেলায় উঠে রান্নাবান্না না করে সকালবেলায় উঠে একটু ভোটটা দিয়ে আসেন। আগে যে ভোটটা দিয়ে এসে তারপরে সারাদিন রান্না করেন, ঘর ঝাড় দেন, যা যা কাজ আছে করেন, একটু আগে যাবেন। আর একটা নিশ্চয়তা আছে, আপনার ভোট কেউ দিয়ে যেতে পারবে না। আপনি যদি দেরি করেও যান, আপনি যদি দুপুরে খেয়ে দিয়েও যান, তাও আপনি যে ভোটটা দিতে পারবেন। আপনার ভোট অন্য লোক দেওয়ার ক্ষমতা নেই, এই সুযোগ এবার নেই। এটাকেই বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থা। আজকে আপনি আপনার ভোট আপনি আপনার খুশি মতন দিতে পারছেন। আজকে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে হচ্ছে। 2 দিন আগে কেউ আমাদের কাছে ভোট চায়নি, এই 16 বছর আমাদের কাছে কেউ ভোট চায়নি, তাহলে আমাদের ভোটের দরকার হয়নি। সেই জন্যেই যে দেশে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, সেই দেশে যারা ক্ষুণ্ণ করে তারা বেশি দিন থাকতে পারে না। তাই 16 বছর ছিল একটা পথে, তারা আর এখন নাই। তারাও কিন্তু আমাদের এই সমাজেরই মানুষ, তারাও ভবিষ্যতে আবার তাদের ভুল বুঝতে পারবে এবং তারাও ভবিষ্যতে আবার রাজনীতি করবে, আবার কাজ করবে। তারাও যদি শুধরে যায় তাতে আমাদের তো কোনো বাধা নেই। এটা তো অস্বীকার করার কিছু নেই, এটা হলো বাস্তবতা। যে দল এমন একটা জিনিস যে প্রত্যেকের স্বাধীনতা। আমরা আট্রসি যাই, অনেকে চরমোনায় যায় না, অনেকে মানিকগঞ্জে যায় না। তাহলে যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে, এটা হচ্ছে নিজস্ব স্বাধীনতা। তো যাই হোক, আপনারা সবাই বোঝেন, আপনারা সবাই জানেন, তাই আপনাদের কাছে ছুটে এসছি বড় আশা নিয়ে। আমরা আগামী 12 তারিখে অমিতকে শুধু জয়যুক্ত করব না, এমনভাবে জয়যুক্ত করব যে ভোট পেয়ে সে যেন সারা বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ হয়ে থাকে যে যশোরের লোক অনিন্দ্য ইসলাম অমিতকে এত ব্যবধানে ভোট পাশ করিয়েছে, তার যেন মর্যাদা অনেক উচ্চ আসনে থাকে, এই আশা করব আমরা। আপনারা সবাই সেই চেষ্টা করবেন। ভাই, যে দল মত করি, আমরা যেন সবাই এবার ধানের শীষে ভোট দিই এবং ধানের শীষকে আমরা বাঁচিয়ে রাখি এবং অনিন্দ্য ইসলাম অমিতের কাছ থেকে আমরা
যশোরের উন্নয়ন চাই। যেন তেন লোকের হাতে আমরা যশোরের দায়িত্ব দিতে পারি না। সেই কারণেই আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা অমিতের জন্য ভোট চাচ্ছি, এবং আপনারা অবশ্যই সবাই অমিতকে ভোট দেবেন, এবং আমরা নিশ্চয়ই অমিতকে জয়যুক্ত করব, এবং অমিতের কাছ থেকে আমরা যশোরের যে উন্নয়ন তার বাবার ধারাবাহিক রেখে গেছে সেই উন্নয়ন এখন আরও এগিয়ে যাবে। 12 তারিখে আর একবার বলে যাই যে 12 তারিখে আপনারা সময় মতো যে আপনাদের ভোটটা পরিবার পরিজন নিয়ে দেবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আনন্দ ইসলাম অমিত জিন্দাবাদ।